সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় কৃষি খামার প্রতিষ্ঠার পূর্ব শর্ত, বা আমরা এটাকে এইভাবে বলতে পারি যে আমরা যদি একটি সফল বা লাভজনক কৃষি খামার প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের কোন কোন বিষয় বিবেচনা করতে হবে। আমরা যদি এই বিষয়গুলো বিবেচনা করে কৃষি খামার প্রতিষ্ঠা করি তাহলে অবশ্যই সেই কৃষি খামার একটি সফল এবং লাভজনক কৃষি খামারে পরিণত হবে। তাহলে আমরা দেখে নেই যে কোন কোন বিষয়গুলো আমরা বিবেচনা করব। আমি প্রথমে এই বিবেচনার বিষয়গুলো বলে যাচ্ছি, তারপরে এক একটি করে ব্যাখ্যা করব। প্রথম বিষয় হলো অর্থনৈতিক ফ্যাক্টর বা মূলধন, তারপরে জমি সংগ্রহ, খামারের আকার, খামারের অবস্থান, মাটির অবস্থা, জলবায়ু, পরিবহন ও বাজার ব্যবস্থা, সেচ ও নিষ্কাশন ব্যবস্থা এবং জৈবিক শর্তাবলী, এই বিষয়গুলো আমরা বিবেচনা করব। এখন প্রথমে আসে অর্থনৈতিক ফ্যাক্টর। যে কোনো কৃষি খামার তৈরি করতে গেলে আমাদের প্রথম যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো যে আমি অর্থ কোথায় পাবো। এই খামার প্রতিষ্ঠা করতে আমার যে মূলধন লাগবে, টাকা লাগবে, সেটা হলো অর্থনৈতিক ফ্যাক্টর বা মূলধন। তো মূলধন সংগ্রহ অন্যতম প্রধান শর্ত। এই মূলধন আমরা পেতে পারি, নিজের থাকতে পারে বা উত্তরাধিকার সূত্রে পেতে পারি, ব্যাংক থেকে লোন নিতে পারি, অথবা সরকার থেকেও মূলধন পাওয়া যেতে পারে। বেশ কিছু নিয়ম আছে বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এটা পেতে পারি, বা সরকারি আহ বিভিন্ন উপায়ে আমরা এটা আবেদন করে পেতে পারি। সেজন্য প্রপার চ্যানেলে আমাদের এটা সন্ধান করতে হবে। এরপরে আছে জমি সংগ্রহ। কৃষি খামার করতে গেলে অবশ্যই জমি লাগবে। জমি বিভিন্নভাবে সংগ্রহ করা যেতে পারে। একজন উদ্যোক্তা যিনি কৃষি খামার প্রতিষ্ঠা করবেন তার হয়তো এত জমি নাও থাকতে পারে। তো যার জমি আছে বা টাকা আছে সে নগদ মূল্যে জমি ক্রয় করতে পারে, যার টাকা আছে। আর নাই সে লভ্যাংশের শেয়ারের ভিত্তিতে হয়তো কারোর সাথে আহ জমি নিতে পারে এইভাবে যে তার সাথে লভ্যাংশ শেয়ার করবে, যে লাভ হবে লাভ শেয়ার করবে। এটা মিউচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হতে পারে। ফসল শেয়ারের মাধ্যমেও হতে পারে, যে একজন হলো লাভ শেয়ার করতে পারে, অথবা কারোর সাথে যে উৎপাদিত ফসল সেটা শেয়ার করবে, সেভাবেও সে জমি সংগ্রহ করতে পারে। অথবা লিজ নেয়ার মাধ্যমে হতে পারে। তো অনেকেই লিজ নেয়ার মাধ্যমে করে থাকে আমাদের দেশে। বা এই বিভিন্ন উপায়গুলো আমরা যে কোনো একটি উপায় বেছে নিতে পারি। খামারের আকার কেমন হবে? এটা কি বড় আকারের খামার হবে না ছোট আকারের খামার হবে? এটা অবশ্যই এটাও নির্ভর করবে আমার কিরকম মূলধন আছে বা অন্যান্য উপায় উপকরণ কিরকম আছে। খামার কি নিবিড়, মানে অল্প জায়গার মধ্যে আমি খামার করব এবং খুব আহ উম, পরিচর্যা করব, ভালো মতো নিবিড় পর্যবেক্ষণ করব, অথবা বিস্তীর্ণ, এরকমও হতে পারে, মানে অনেক বড় আকারের খামার। মূলধন, যন্ত্রপাতি, শ্রমিকের সহজলভ্যতা, উপকরণ সহজলভ্যতা, ফসলের চাহিদা, বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে খামারের আকার কত বড় হবে। মূলধন বেশি হলে আমি বড় আকারের খামার করতে পারি। তারপরে এই খামারের জন্য যন্ত্রপাতি লাগবে, সেই যন্ত্রপাতি কি আছে কিনা বা সংগ্রহ করতে পারবো কিনা। শ্রমিক লাগতে পারে, সেই শ্রমিকের সহজলভ্যতা আছে কিনা। বিভিন্ন ধরনের উপকরণ লাগে। ফসলের চাহিদা, এইগুলো বিষয়ের উপর নির্ভর করবে খামার ছোট হবে না বড় হবে, নিবিড় না বিস্তীর্ণ হবে। খামারের অবস্থান, খামারটি কোথায় অবস্থিত হলে লাভজনক হবে। শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, শহর ইত্যাদির নিকটবর্তী স্থানের খামার লাভজনক হয়, কারণ এই সকল জায়গায় খামারের উৎপাদিত পণ্য বিক্রি করা সহজ হয়, ক্রেতা আছে। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করা যায়, বাজার কাছে থাকলে পারে বাজারে পণ্য পাঠানো যায়। শহরে পণ্যের দাম বেশি থাকে, এই জন্য শহরের নিকটবর্তী হলে সহজেই, যদি শহরে আমরা পণ্য মার্কেটিং করতে পারি, বিক্রয় করতে পারি, তাহলে খামার লাভজনক। গ্রামের কাছাকাছি খামারে শ্রমিক পাওয়া সহজ হয়। তাহলে আমাদের একটা বিষয় দেখতে হবে যে একেবারে শহরে নিব না, আবার শহরের সাইডে যে গ্রাম যদি আমরা সেখানে খামার স্থাপন করি তাহলে একাধারে শহরে আমরা পণ্য সহজে পাঠাতে পারবো, বেশি দামে বিক্রি করতে পারবো। এবং অন্যদিকে সেটা যদি গ্রামে হয়ে থাকে, শহরের কাছাকাছি গ্রামে হয়ে থাকে, তাহলে সেখানে স্বল্প মূল্যে শ্রমিক পাওয়া যাবে। এরপরে মাটির অবস্থা।
মাটির গঠন, মাটির বুনট, এইগুলো ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে। বিভিন্ন বুনটের মাটিতে বিভিন্ন ধরনের ফসল হয়। বুনট মানে হলো যেমন দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি, এঁটেল দোআঁশ, বেলে দোআঁশ, এরকম কোন মাটিতে কোন ফসল ভালো হয় সেই অবস্থা বিবেচনা করতে হবে। আমি যে ফসল উৎপাদন করতে চাচ্ছি সেই ফসলের উপযোগী মাটি কিনা এটা আমাকে বিবেচনা করতে হবে। মাটির গঠন, মাটি বিভিন্নভাবে গঠিত হয়ে হয়ে থাকে, এটাও মাটি পরীক্ষা করে বোঝা যায়। খামার তৈরির আগে ওই স্থানের মাটি কোনো নির্দিষ্ট ফসল উৎপাদনের উপযোগী কিনা তা পরীক্ষা করে নেওয়া দরকার। যে ফসল আমি চাষ করতে চাই, যেমন আমি যদি একটি চা বাগান করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে যে ওই এলাকার মাটি চা চাষের জন্য উপযোগী কিনা, অর্থাৎ পাহাড়ি এলাকা বা শ্রীমঙ্গল, মৌলভীবাজার এই সকল এলাকায় যেতে হবে। হ্যাঁ। বা যদি আমি তরমুজের খামার করতে চাই, তাহলে নদীর তীরবর্তী এলাকা, যেখানে বেলে মাটি বা বেলে দোআঁশ মাটি এরকম আছে, সেই সকল জায়গা দিতে হবে। জলবায়ু, জলবায়ু ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে, জলবায়ুর উপরে নির্ভর করে। যেমন একটু আগে বলেছি চা বাগান, চা বাগানের জন্য প্রচুর বৃষ্টিপাত দরকার, তাহলে বৃষ্টিপাত যে এলাকায় হয়, সিলেট, মৌলভীবাজার ওই এলাকা। আবার নারিকেলের জন্য যে ধরনের জলবায়ু দরকার সেটা আছে আমাদের দেশের উপকূলীয় এলাকা, সমুদ্রের তীরবর্তী এলাকা। তাহলে আমরা জলবায়ু বিবেচনা করব। বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য বিভিন্ন রকম তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি জলবায়ুর উপাদানের প্রয়োজন হয়। তাপমাত্রা, কোনো ফসলের জন্য অধিক তাপমাত্রার দরকার হয়, যেমন তুলা উৎপাদন করতে তাপমাত্রা বেশি লাগে। আর্দ্রতা, আমড়া, পেয়ারা এগুলোর জন্য আর্দ্রতা বেশি থাকতে হয়। বৃষ্টিপাতের জন্য বৃষ্টিপাত লাগে চা উৎপাদনের জন্য। এই রকম আর কি। তাপমাত্রার ক্ষেত্রে যেমন অধিক তাপমাত্রার কথা বলেছি তুলার ক্ষেত্রে, আবার নিম্ন তাপমাত্রাও প্রয়োজন হয়, যেমন শীতকালীন যে ফসলগুলো আছে যেমন গম, হ্যাঁ, এটার জন্য কম তাপমাত্রা দরকার হয়। যে স্থানে খামার তৈরি করা হবে সেখানকার জলবায়ু ওই ফসল উৎপাদনের উপযোগী কিনা তা দেখতে হবে। পরিবহন ও বাজার ব্যবস্থা, যেখানে খামার স্থাপন করব তার নিকটবর্তী যদি বাজার বাজার যদি তার কাছাকাছি থাকে এবং সেই বাজারে পাঠানোর জন্য যে পরিবহন ব্যবস্থা সেটা যদি অনুকূলে থাকে, তাহলেই খামার লাভজনক হবে। নিকটবর্তী বাজারের আকার, যেখানে আমরা পণ্য বিক্রি করব বা বাজারজাত করব, সেই বাজারের আকার মানে ছোট আকারের বাজার, বড় আকারের বাজার, বাজারে ক্রেতার সমাগম কেমন হয়, এইগুলো। বাজারের দূরত্ব, খামার থেকে বাজারের দূরত্ব, যদি দূরত্ব কাছাকাছি হয় তাহলে পণ্য বাজারে পাঠানো খুব সহজ হবে, তাড়াতাড়ি বাজারে পাঠানো যাবে, ফলে সেটা লাভজনক হবে। উৎপাদিত পণ্য সেখানে বিক্রি করার জন্য পরিবহন ও যাতায়াত পদ্ধতি বিবেচনা করতে হবে। পরিবহন পাওয়া যাবে কিনা, যাতায়াত পদ্ধতি কেমন, এইগুলো বিবেচনা করতে হবে। সেচ ও নিষ্কাশন ব্যবস্থা, সেচ মানে কৃত্রিম উপায়ে পানি সরবরাহ করা। গাছের যদি পানির দরকার হয় তাহলে আমরা পানি দিব, যদি বৃষ্টি না হয় তখনই সেচের প্রয়োজন হয়, বৃষ্টি হলে সেচের প্রয়োজন হয় না। আবার নিষ্কাশন ব্যবস্থা হলো যদি অতিরিক্ত পানি গাছের গোড়ায় জমে থাকে তখন সেই পানিটাকে সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে, এটা হলো নিষ্কাশন ব্যবস্থা। এই দুইটা ব্যবস্থায় দুইটা উপায় ঠিক মতো আছে কিনা সেগুলো বিবেচনা করতে হবে। খামারের কাছাকাছি পানির উৎস থাকতে হবে। আমরা যে জমিতে পানি দিব, কৃষি খামারে পানি লাগবে, সেই পানির উৎস আছে কিনা, এটা হতে পারে কোনো পুকুর, কোনো নদী বা কোনো জলাশয়, লেক বা ডিপ টিউবওয়েল, এগুলো থাকতে হবে। আবার পানি সরানোর ব্যবস্থাও থাকতে হবে। পানি নিষ্কাশনের করার সুবিধা আছে কিনা তাও দেখতে হবে। জৈবিক শর্তাবলী, জৈবিক মানে কিছু জীব এখানে প্রভাব বিস্তার করে থাকে। যেখানে খামার করা হবে সেখানকার কিছু জৈবিক ফ্যাক্টর, যেমন ফসলের আগাছা, কোন কোন এলাকায় কোনো একটা নির্দিষ্ট আগাছার উপদ্রব খুব বেশি হয়, ফসল উৎপাদনে এটা খুব মারাত্মক নেগেটিভ প্রভাব বিস্তার করে। তাহলে সেই আগাছা উপদ্রব কেমন, রোগ ও পোকামাকড়ের আক্রমণ ইত্যাদি বিবেচনা করতে হবে। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। ভালো লাগলে শেয়ার, লাইক এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আহ কমেন্টে লিখে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।